আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল অথবা এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ইনশাআল্লাহ আমি যতগুলো রুল দেবো, এই রুলগুলো থেকে তোমরা 4 থেকে 5টা অবশ্যই কমন পাবে। তাহলে আমরা শুরু করতে পারি নাকি? অবশ্যই। প্রথমে আমরা দেখব টু এর ব্যবহার। যেমন প্রিপোজিশন টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। কিভাবে? প্রিপোজিশন আর টু অবশ্যই তো প্রিপোজিশন, বেস ফর্ম মানে কি? ভার্বের 3টা ফর্ম আছে, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ধর একটা ভার্ব ধরি আমরা, যেমন ইট যদি আমরা ধরি, ইট কি? ইট একটা প্রেজেন্ট ফর্ম। ইট এট, এট এটা কি? পাস্ট ফর্ম। আর ইটেন এটা হলো কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা কি পড়ছিলাম? প্রিপোজিশন টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম যেটা আছে, মানে বি1। এখানে আমরা কি লিখবো? এখানে দেওয়া আছে, যেমন আমরা আই ট্রাই টু এট, এখানে দেওয়া আছে এট, এট এটা কি? পাস্ট ফর্ম। আমরা এখানে কি লিখবো? প্রেজেন্ট ফর্ম লিখবো না? অবশ্যই লিখবো। আমরা কি বলছিলাম? প্রিপোজিশন টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। এখানে কি আছে? আই ট্রাই টু, টু এটা কি? টু এটা প্রিপোজিশন। প্রিপোজিশন টু এর পর কি বসবে? বেস ফর্ম বসবে। এখানে কি হবে? ইট এট ইটেন, এখানে কি বসবে? এখানে বসবে ইট, ই এ টি। এখানে কি হবে? আই ট্রাই টু এইট, এইট এটা কি লাগছে আমরা? ভার্বের প্রেজেন্ট ফর্ম। বুঝছো তো তোমরা? অবশ্যই ইনশাআল্লাহ না বুঝার কোনো কারণ নেই, বুঝতে পারবা। আর আমরা নেক্সট রুলে যাই। কোন সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টের অবস্থানে, ভার্ব বসে, মানে সাবজেক্ট যে আছে, যে জায়গায় সাবজেক্ট বসে, এই জায়গায় যদি ভার্ব বসে, উক্ত ভার্বের আগে টু হয় অথবা ভার্বের সাথে আইএনজি হয়। এবং তোমরা টু লিখতে পারবা, মানে ভার্বের আগে টু লিখতে পারবা, আবার ভার্বের সাথে আইএনজি লিখতে পারবা। যে কোনো একটা লিখলে হবে, তোমাদের ইচ্ছা, কোনো ভুল হবে না। তোমরা ভার্বের আগে টু লিখতে পারবা, আর ভার্বের সাথে কি লিখতে পারবা? আইএনজি লিখতে পারবা। যেমন আমরা একটা উদাহরণ নেই, সুইম ইন দ্য রিভার কজ অফ অ্যাক্সিডেন্ট। এখানে সুইম এটা কি? সাবজেক্টের স্থানে আছে না? সুইম আমরা কি বলছিলাম? যে সাবজেক্টের অবস্থানে যদি ভার্ব বসে, আমরা সুইম এটা কি? ভার্ব। সুইম এটা কি? ভার্ব। তো ভার্ব এটা কোন জায়গায় বসছে? সাবজেক্টের অবস্থানে। আমরা কি বলছিলাম? ভার্বের আগে টু অথবা ভার্বের সাথে এনজি। এখন আমরা কি লিখবো এখানে? যেহেতু সাবজেক্টের অবস্থানে বসছে ভার্ব, আমরা এখানে লিখবো টু। যেমন টু সুইম অথবা সুইমিং, SWIMING। বুঝছো তো? সাবজেক্টের অবস্থানে যদি ভার্ব বসে, এই ভার্বের আগে টু অথবা মানে ইনফিনিটিভ অথবা কি করতে পারবা? জিরান করতে পারবা। যে কোনো একটা দিলে হবে। জিরান মানে ভার্বের সাথে জি, ইনফিনিটিভ মানে টু প্লাস বি1। এটা রাখছি টু প্লাস, মানে টু বি1, টু সুইম, এটা ইনফিনিটিভ বলে। তারপরে জিরান মানে ভার্বের সাথে আইএনজি। তোমরা টু ভার্বের আগে টু দিতে পারবা, আবার ভার্বের সাথে আইএনজি দিতে পারবা। যে কোনো একটা দিলে হবে, ভুল হবে না। এবার নেক্সটে যাই, আরেকটা রুল, সাবজেক্ট প্লাস নো হাউ টু, এরপরে ভার্বের বেস ফর্ম মানে বি1। নো হাউ টু ভার্বের বেস ফর্ম। এইভাবে যদি দেওয়া থাকে কোনো উদাহরণে, যেমন দেওয়া আছে আই নো হাউ টু, আই নো হাউ টু। এখন আমরা কি দিব? যে কোনো একটা ভার্ব নেই আমরা। এখন আমরা যে কোনো ভার্ব যদি দিই, তো ভার্বের কি লিখবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো। যেমন আমরা ধরলাম প্লে, প্লেড। এখন আমরা কি পড়ছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? প্লেড। এখন আমরা কি লিখবো এখানে? বি1 লিখবো না? নো হাউ টু থাকলে কি হয়? হাউ, আবার টু আছে, আমরা কি বলছিলাম? টু থাকলে কি হয়? প্রিপোজিশন টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়। যেহেতু টু আছে, আবার নো হাউ টু, আরেকটা স্ট্রাকচার যেটা নো হাউ টু, আবার টু আছে, আমরা বেস ফর্ম লিখবো না? এখানে লিখবো প্লে। ধরো দেওয়া আছে এখানে প্লেড, পরীক্ষা দিয়ে দিল প্লেড, তুমি প্লেড বসাই দিবা? না, অবশ্যই দিবা না। এখানে দিবা, আমরা কি বলছিলাম? প্রিপোজিশন টু এর পর ভার্বের বেস ফর্ম হয়।
যেহেতু আমরা আরেকটা স্ট্রাকচার পাইছি নো হাউ টু, এইভাবে যদি থাকে আবার টু আছে, তাহলে আমরা জানি যে আমরা টু থাকলে পারবে বেশ সময়। যেহেতু এখানে কি লিখবো, প্লেড না লিখে কি লিখবো, প্লে লিখবো, প্লে। মানে প্লেড এর যে বেস ফর্ম আছে, যেমন প্রেজেন্ট ফর্ম, প্লেড প্রেজেন্ট ফর্ম কি প্লে, আর পাস্ট ফর্ম কি প্লেড, আবার পাস্ট পার্টিসিপল কি প্লেড। আমরা কি লিখবো এখানে, এখানে অবশ্যই আমরা প্লে লিখবো। আচ্ছা ওকে, এখানে হলো কি পি এল এ ওয়াই, আমরা প্লে লিখে দিলাম। এই তিনটা তো বুঝতে পারছো, এই তিনটা স্ট্রাকচার বুঝলে ইনশাআল্লাহ এখান থেকে অবশ্যই তোমরা 2 থেকে 3টা অবশ্যই কমন পাবে। 4 নম্বর আমরা দেখি, বলছে যে অতীত অভ্যাসমূলক বাক্যে, কি বলছে, অতীত অভ্যাসমূলক বাক্যে মডাল ভার্ব ইউজ টু, মডাল ভার্ব একটা আছে ইউজ টু, এটা মডাল ভার্ব ইউজ টু ব্যবহার হয় অতীত অভ্যাসমূলক। আমরা ধরো অতীতে কোনো একটা কাজ করছি, যেমন অতীতে অভ্যাস ছিল আমার, যেমন আমি আগে ভাত খেতাম, আমরা তো সবাই সবসময় ভাত খাই, এমনি একটা উদাহরণ দিলাম, আমি আগে ভাত খেতাম, এই সময় ইউজ টু এটা ব্যবহার হয়। তাহলে এটার স্ট্রাকচার কিন্তু 2টা। আমরা তো জানি প্রিপজিশনের পরে কি হয়, পারবে বেস ফর্ম হয়, মানে প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা দেখি 2টা স্ট্রাকচার কি কি, যেমন সাবজেক্ট প্লাস কি আছে ইউজ টু, পারবে বেস ফর্ম মানে বি1 ইউজ টু, প্রথম স্ট্রাকচার। মানে আমরা এক্সাম্পল কি নিতে পারি, যেমন নম্বর হলো আমাদের শর্ত হলো টু আছে প্রিপজিশন, টু থাকলে আমরা কি জানি প্রেজেন্ট ফর্ম হয়। আবার কি আছে ইউজ টু, আমরা তো রুল পড়তেছি না, এই রুলের মধ্যে ইউজ টু আবার আছে, এর জন্য যদি এইভাবে তোমাদের কি প্রশ্নের মধ্যে থাকে, তোমরা ভার্বের বেস ফর্ম দিবা। যেমন আই ইউজ টু প্লে, আমি আগে খেলতাম, আমি আগে কি করতাম, আই ইউজ টু প্লে বিফোর, আমি আগে খেলতাম। এটা অতীত অভ্যাসমূলক বুঝাইছে না, এটা অতীত অভ্যাসমূলক কাজ বুঝাইছে। এই যে এখানে আমরা কি করব, আই আই ইউজ টু প্লে, আই ইউজ টু প্লে, আমি আগে খেলতাম, আই ইউজ টু প্লে বিফোর আই ইউজ টু প্লে বিফোর, আমি আগে কি করতাম, খেলতাম, আমার অতীতে অভ্যাস একটা ছিল। এই জন্য কি করছি আমরা এখানে, আমরা তো জানি প্রিপোজিশনের পরে এমনি বেস ফর্ম হয়, মানে ভার্বের বেস ফর্ম হয় প্লে, প্লেড, এখন আমরা কি লিখবো, প্লে লিখবো, কারণ ভার্বের বেস ফর্ম কি, টু এর পর প্রিপোজিশনের পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তো কি আমরা লিখছি, আই ইউজ টু প্লে বিফোর, আমি আগে খেলতাম, বা তুমি বলতে পারো আমি আগে ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল বিফোর, আই ইউজ টু প্লে ফুটবল বিফোর, আমি আগে কি করতাম, আমি আগে ফুটবল খেলতাম। তুমি তো সবসময় হয়তো খেলতে পারো, বলতে পারো আবার আমি তো সবসময় খেলি, ধরো আমি আগে খেলতাম এখন আর খেলো না, তো অতীত অভ্যাসমূলক কাজ দিয়েছে না, এর জন্য তুমি কি করবা, আই ইউজ টু প্লে বিফোর, আমি আগে খেলতাম, যে কোনো খেলা হতে পারে। আমরা ইউজ টু প্রিপজিশনের পর আমরা জানি প্রেজেন্ট ফর্ম হয়, এখানে কি হয়েছে, প্লে, এটা কি প্রেজেন্ট ফর্ম, প্লেড, আমরা এখানে কি লিখছি, প্লে লিখছি। আচ্ছা নেক্সট যে স্ট্রাকচার আছে আমরা দেখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্টের পরে বি ভার্ব কোনগুলা, যেমন এম ইজ দ্য, নোট করে নিবা, এইগুলা তুলে নিবা, এম ইজ, আর ওয়াজ, ওয়্যার, এগুলা কি, এগুলা বি ভার্ব, তুমি এগুলো নোট করে নাও, খাতাতে তুলে নাও। এগুলো বি ভার্ব। কি বলছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব গেট ইউজ টু বি ওয়ান প্লাস আইএনজি। সাবজেক্টের উপরে যদি বি ভার্ব থাকে, আমরা একটু সময় পড়ছিলাম যে ইউজ টুর পরে কি হয়, ভার্বে বেস ফর্ম হয়। এখানে আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে যে বি ভার্ব আছে না, বি ভার্ব থাকার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি হবে। আমরা তো সময় পড়ছি টু থাকলে কি হবে, বেস ফর্ম হয়। আমরা তো এই শর্ত থেকে আমরা দেখছি যে স্ট্রাকচারের মধ্যে আছে বি ভার্ব কোনগুলা, এম ইজ আর, এগুলোর পরে যদি ইউজ টু হয়, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোর পরে কি হয়, ইউজ টু যদি থাকে, তাহলে আমরা পড়ছি যে টু থাকলে প্রিপজিশনের সাথে যদি টু থাকে, প্রিপজিশন এটা টু আছে, এটার পরে কি হয়, ভার্ব বেস ফর্ম হয়। কিন্তু এম ইজ আর এগুলো কি বি ভার্ব, এটা শর্ত অনুযায়ী কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এত সময় আমরা পড়ছি টুর সাথে প্রিপজিশন টু থাকলে ভার্ব বেস ফর্ম হয়, যেহেতু এখানে বি ভার্ব আছে, বি ভার্ব থাকার কারণে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে।
এক্সাম্পল আমরা একটা দেখি, যেমন আমি আগে খেলতাম বা আমি আগে পড়তাম বা আমি আগে খেতাম। আই আই এম আই এম ইউজ টু ইউজড টু এম, এটা কি এম, এটা বিভাগ না? এখানে কি বিভাগ গুলো তুলে নিবা তোমরা। এম থাকার কারণে, বিভাগ থাকার কারণে কি হবে, এখানে হওয়ার কথা ছিল ভার্বের বেস ফর্ম, কিন্তু আমরা বিভাগ থাকার কারণে কি হবে, এখানে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আই এম ইউজ টু ইটিং, আইএনজি। কি কি আইএনজি কিসের জন্য হয়েছে? বিভাগ থাকার কারণে। আইএনজি কিসের জন্য হয়েছে? এই যে বিভাগ এম থাকার কারণে। আমরা কি পড়ছি? সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস কি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, বা গেট যদি থাকে, সাবজেক্টের পরে কি গেট যদি থাকে, গেট ইউজ টু, তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এই দুইটা শর্ত মনে রাখবা, বিভাগ এরপরে কি গেট। এই দুইটা বিভাগ কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সাবজেক্টের পরেই থাকবে, আবার কি বিভাগের পরে কি থাকবে, ইউজ টু থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আর শুধু সাবজেক্টের পরে যদি ইউজ টু থাকে তাহলে কি হবে, এখানে ভার্বের বেস ফর্ম হবে। আর টু থাকলে তো আমরা এমনিতেই জানি কি হয়, টু থাকলে এমনিতেই জানি আমরা ভার্বের বেস ফর্ম হয়। আর যদি বিভাগ থাকে, বিভাগ সহ কি থাকে, ইউজ টু থাকে, তাহলে এখানে কি হবে, এখানে ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার? ওকে, তোমরা এভাবে যদি পাও, যেমন আই এম ইউজ টু, আর এম আছে, এম এটা বিভাগ, এখানে কি হবে, ইট হবে না, বিভাগ আছে। আর যেহেতু শর্ত অনুযায়ী বিভাগ আছে, বিভাগ থাকার কারণে কি হবে, ইটিং, ই আই ই এ টি আই এন জি, ইটিং। ওকে, ক্লিয়ার? এখন আমরা দেখবো ভার্বের সাথে এস ইএস কোন সময় যুক্ত হবে। এই অ্যাডভার্ব গুলো তোমরা মুখস্থ করে নিবে আজকে ইনশাআল্লাহ। মুখস্থ করে নিলে এখান থেকে ইনশাআল্লাহ আসবে। তুমি একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, এই অ্যাডভার্ব গুলো মুখস্থ করে নিবা। জেনারেলি, রেগুলারলি, নর্মালি, এভরিডে, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, সামটাইমস, হার্ডলি, সেলডম, অকেশনালি, ডেইলি। এভরি প্লাস নাউন, নাউন বলতে ডে, উইক, যেমন এভরিডে, এভরি উইক, এভরি নাইট, এভরি মর্নিং। এগুলা থাকলে কি হয়, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি সাবজেক্টটা যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার, এটা যদি হয়, ভার্বের সাথে কি হবে, এস অথবা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা তোমার মনের মধ্যে আসতে পারে? থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা? যেমন হি, সি, ইট, এখানে দিয়ে রাখছি হি, সি, ইট, কোন ব্যক্তির নাম অথবা বস্তুর নাম। যদি এইটা সাবজেক্ট অবস্থাটা থাকে, ভার্বের সাথে কি হবে, এস ইএস যুক্ত হবে। যেমন হি, একটা উদাহরণ নেই, হি অলওয়েজ, অলওয়েজ থাকলে আমি কি কি পড়ছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কি অবস্থায় আছে, প্রেজেন্ট ইনডিফিনিট অবস্থায় আছে। এরপর কি হবে, হি, এটা কি সাবজেক্ট, সাবজেক্ট না হি, তো হি এটা কি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা কি বলছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা, হি, সি, ইট। তারপরে কোন ব্যক্তির নাম, কোন বস্তুর নাম। এগুলোর পরে কি হয়, ভার্বের সাথে কি হয়, এস অথবা ইএস যুক্ত হয়। এস অথবা কি হয়, এস অথবা ইএস যুক্ত হয়। হি অলওয়েজ, অলওয়েজ থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এখন আমরা রিড লিখবো না, রিড লিখবো এখানে না, ভার্বের সাথে কি বলছিলাম, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি হয়, এস অথবা ইএস যুক্ত হয়। এখানে আমরা কি বসাই, এখানে এস যুক্ত করতে হবে। যেমন এখানে রিড দেওয়া ছিল, আমি এখানে লিখতে হবে রিডস, এস একটা যুক্ত করতে হবে। কেন? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার হি আছে, হি, এ, হি, কি হয়েছে, রিডস। তারপর কেন কেন লাগছে এটা, থার্ড পারসন সিঙ্গুলার হি ছিল, আর অলওয়েজ ছিল। অলওয়েজ থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন আমি খাই, আই ইট, আমি খাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার। মানে টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট যেটা আছে, এটা সাধারণ বর্তমানে কোনো কাজ করাকে এটা বুঝায়। কারণ লেখছি অলওয়েজ, অলওয়েজ তাহলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা তেমনি জানি প্রেজেন্ট ইনডিফিনিট হলো আই ইট, আই প্লে, আমরা খেলি, আমি খেলি, আমি খাই, এগুলা। আর অলওয়েজ যদি থাকে, আরো আমরা বুঝে নিব যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখন দেখি আমরা, হি অলওয়েজ, আর হি থাকলে কি হয়, অলওয়েজ থাকলে আমরা জানছি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। অলরেডি আমরা টেন্সের মধ্যে কি হয়েছে,
প্রেজেন্ট ইনডিফিনিট হইছে। আচ্ছা হি থার্ড পারসন সিঙ্গুলার অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট হইছে। তারপরে এখানে রিড হবে না রিডস হবে? অবশ্যই এখানে এস যুক্ত হবে, রিডস। ক্লিয়ার তো? ওকে। আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম যে ভার্বের সাথে কোন এস ইএস যুক্ত হয়। তো প্রথম রুল পড়ছিলাম আমরা, এখন আমরা দ্বিতীয় রুল দেখি। কোন সেন্টেন্স দ্বারা চিরন্তন সত্য অথবা অভ্যাসমূলক অথবা কি অভ্যাসমূলক কর্ম বুঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি বলছি? চিরন্তন সত্য অথবা অভ্যাসমূলক কর্ম যদি হয়, এটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, চিরন্তন সত্য অথবা অভ্যাসমূলক কর্ম। যেমন, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার কি হয়? সাবজেক্টে বসে, তাহলে কি হবে? ভার্বের সাথে এস ইএস যুক্ত হবে। এখন আমরা দেখি, উদাহরণ দেখি, চিরন্তন সত্যের একটা উদাহরণ দেখি আমরা। যেমন এক্সাম্পল, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। সূর্যটা কি? সূর্য একটা বস্তু, এটা কি পূর্ব দিকে উঠে? সূর্য মানে একটা বস্তু না, কোন বস্তুর নাম। এর নাম এটা কি? এখানে রাইজ হবে না রাইজেস হবে? এস হবে। এখানে কি হবে? এস যুক্ত হবে। দ্য সান রাইজেস। এখানে আমরা রাইজ ছিল, আমরা কি দিব? রাইজেস, আর আই এস, রাইজেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কি বলছিলাম আমরা? কোন বস্তু বা ব্যক্তির নাম যদি সাবজেক্ট অবস্থানে বসে, তাহলে কি হয়? এখানে এখানে ভার্বের সাথে এস ইএস যুক্ত হয়। এখানে কি হয়েছে? দ্য সান এটা কি একটা বস্তুর নাম না? এটা বস্তুর নাম, তাহলে এখানে ভার্বের সাথে কি হবে? এস ইএস যুক্ত হবে। এখানে রাইজ ছিল, আমরা কি বুঝি? শুধু এস বসাইছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। আর উঠেটা কি? সূর্য পূর্ব দিকে প্রতিদিনই উঠে। চিরন্তন সত্য না? এটা ছিল অবশ্যই চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য যদি হয় অথবা অভ্যাসমূলক কর্ম হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। মানে কি অবস্থায় আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ব্যক্তি অথবা বস্তুর নাম অথবা হি সি ইট যদি থাকে, ভার্বের সাথে এস ইএস। এখানে কি আছে? বস্তুর নাম আছে, এখানে ভার্বের সাথে কি হয়েছে? এস যুক্ত হয়েছে। মানে অভ্যাসমূলক কর্মের একটা কি উদাহরণ দেখি। এক্সাম্পল, হি প্লে ফুটবল এভরি আফটারনুন। হি থাকলে কি পড়ছিলাম? হি থাকলে কি পড়ছিলাম? হি থাকলে এস ইএস যুক্ত হয় ভার্বের সাথে। কি হয়? হি থাকলে ভার্বের সাথে এস ইএস যুক্ত হয়। এখানে কি আছে? প্লে। প্লে এটা কি? ভার্ব। হি এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। হি এটা কি? থার্ড পারসন। হি এটা কি? হি এটা থার্ড পারসন সিঙ্গুলার। বা এটা কি? এটা ভার্ব। ভার্ব যদি প্লে হয়, প্লে পরীক্ষার মধ্যে দেওয়া থাকলো প্লে, মানে কি দিম আমরা? থার্ড পারসন সিঙ্গুলার পড়ছি যে থাকলে কি হয়? ভার্বের সাথে এস ইএস যুক্ত হয়। এখানে প্লে যেহেতু আছে, আমরা কি লিখবো? আমরা প্লেজ এস যুক্ত করব। ছিল প্লে, লিখবো আমরা প্লেজ এস যুক্ত করব। হি প্লে প্লেজ হি অভ্যাসমূলক। হি প্লেজ ফুটবল এভরি আফটারনুন। সে প্রতিদিন বিকালে ফুটবল খেলে। সে প্রতিদিন বিকালে কি করে? ফুটবল খেলে। তো প্রতিদিন একটা অভ্যাসমূলক কাজ না? তো অভ্যাসমূলক কাজ কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন হি সি ইট যদি সাবজেক্ট অবস্থানে থাকে, ভার্বের সাথে এস এস যুক্ত হয়। আমরা কি করছি? হি এটা ছিল সাবজেক্ট অবস্থানে ছিল, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হয়েছে? এস যুক্ত হয়েছে। প্লে ছিল, দিছি আমরা এস যুক্ত করে দিছি। এখানে কি হয়েছে? হি প্লেজ ফুটবল এভরি আফটারনুন। এভরি আফটারনুন, সে প্রতিদিন বিকালে কি করে? ফুটবল খেলে। একটা অভ্যাসমূলক কাজ। ওকে, পারবা তো? ইনশাআল্লাহ পারবা। আমরা 3 নম্বর রুলটা দেখি। 3 নম্বর রুলে কি বলছে একটু দেখি। বিজ্ঞানিক প্রমাণিত, মানে বৈজ্ঞানিক প্রমাণিত যৌক্তিক বাক্যে, বৈজ্ঞানিক প্রমাণিত অথবা কি যৌক্তিক বাক্যে when থাকলে উভয় ক্লোজ। ক্লোজ মানে কি? এটা বলতে পারো ক্লোজ কি? ক্লোজ ধরো সাবজেক্টের পর ফাইনাইট ভার্ব থাকা। ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্ব দেখলে বোঝা যায় যে এটা টেন্স অনুযায়ী হয়েছে, এটাই হলো ক্লোজ। সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব থাকবে। যে ভার্ব দেখলে বোঝা যায় যে এই ভার্ব কি, এই বাক্যটা কি হয়েছে? টেন্স অনুযায়ী হয়েছে, টেন্স নির্ণয় করা যায়। এটা কি? ফাইনাইট ভার্ব। মানে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব থাকা কি? ক্লোজ, একটা ক্লোজ। মানে আমরা দেখি ক্লোজ। উভয় ক্লোজ কি হয়? দুইটা ক্লোজ থাকবে। উভয় ক্লোজ কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বৈজ্ঞানিক প্রমাণিত অথবা যৌক্তিক বাক্যে when থাকলে
উভয় ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন বৈজ্ঞানিক প্রমাণিত একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, when water, ওয়াটার এটা কি? এটা বস্তু, ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার এটা কি? একটা বস্তু না? এটা তরল পদার্থ, এটা পানি, এটা বস্তু, ধরেন একটা বস্তু, এটা লিকুইড জাতীয় বস্তু, পানি। যদি আমরা ওয়াটার, এটা যেহেতু এটা কি বস্তু, আমরা কি বলছিলাম? বস্তুর নাম অথবা কি ব্যক্তির নাম অথবা হি সি ইট হইলে কি হয়? বারের সাথে এস এস যুক্ত হয়। when water boil হবে না, এস বয়েলস হবে, অবশ্যই এখানে বয়েলস হবে। এটা কি দেওয়া আছে? বয়েল। এখানে কি দিব? বয়েলস, বি এস যুক্ত করব, কারণ ওয়াটার একটা কি বস্তুর নাম, একটা বস্তুর নাম, পানীয় জাতীয় বস্তুর নাম। ইট, ইট কি? থার্ড পারসন সিঙ্গুলার না? এটা এইটার পরে কি ভার্ব যদি থাকে এটা কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। ইট ট্রান, ট্রান দেওয়া আছে, এখানে কি হবে? ট্রান্স, এস যুক্ত হবে। এস, ইট ট্রান্স ইনটু ভেপর। এখন আমরা অর্থ করি, when water boils, যখন পানি ফুটে তখন সেটা কি? বাষ্পে পরিণত হয়। এটা কি সব? এটা বৈজ্ঞানিক প্রমাণিত না? এটা অবশ্যই বৈজ্ঞানিক প্রমাণিত। যখন কি পানি ফুটে তখন তা বাষ্পে পরিণত হয়। তখন কি হয়? তা বাষ্পে পরিণত হয়। এটা বৈজ্ঞানিক প্রমাণিত। এই বৈজ্ঞানিক প্রমাণিত থাকলে কি বুঝবো আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা যৌক্তিক বাক্য দেখি। যৌক্তিক বাক্যের একটা ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেখি। যেমন when he see me he feel, সেই, এখানে ভুল দিছে, হি থাকলে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি হয়? এস ই এস যুক্ত হয়। when he এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি পড়ছিলাম আমরা? যে এস ই এস যুক্ত হয়, এখানে অবশ্যই এস এস যুক্ত হবে। when he sees me, যখন সে আমাকে দেখে, হি ফিল, সেই, এখানে কি হবে? ফিল, শির পরে কি কি হয়? হির পরে কি হয়? হি তো তার পার্টিসিপেল সিঙ্গুলার না? হির পরে যে ভার্ব থাকে, এই ভার্বটা কি হয়? ভার্ব অবশ্যই ভার্বের সাথে এস যুক্ত হয়, এস এস যুক্ত হয়। এখানে কি আছে? ফিল আছে, এখানে কি আমরা ফিল দিয়ে দিব? অবশ্যই দিব না, এখানে দিব এস যুক্ত করব, এখানে দিব ফিলস, ফিলস সেই। এখন আমরা দেখি এটা যৌক্তিক বাক্য কিনা। when he sees me, যখন সে আমাকে দেখে, হি ফিলস, সেই, তখন সে কি? লজ্জা পায়। এটা যৌক্তিক বাক্য না? এটা যৌক্তিগত কথা। যখন সে আমাকে দেখে তখন সে লজ্জা পায়, আমাকে দেখা মাত্রই তো সে লজ্জা পাইতেছে। একটা যৌক্তিক বাক্য, একটা যৌক্তিক বাক্য এখানে বলা হয়েছে। এখন কি আমরা বুঝলাম? যৌক্তিক বাক্য এবং বৈজ্ঞানিক প্রমাণিত বাক্যে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার কোনগুলা? হি সি ইট, ব্যক্তির নাম অথবা বস্তুর নাম থাকলে ভার্বের সাথে এস যুক্ত হয়। ওকে, ক্লিয়ার? ইনশাআল্লাহ অসুবিধা হবে না।